রস বহে স্বপ্ন দোলে হাসে কাঁদে মন নদী ও জীবন ও নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন নদী ও জীবন অনুষ্ঠান থেকে। আজকে আমরা এসেছি চর ভবানীপুর। এটি পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের অন্তর্ভুক্ত। চরের জীবন কঠিন জীবন, এটা আমরা আগেও বলেছি, আপনারাও দেখেছেন আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা আজকে চর ভবানীপুরের মানুষজনের যে জীবনযাপন এবং গত 4 বছরে তাদের এই নদী ও জীবন প্রকল্পের মধ্য দিয়ে যে অগ্রগতি সাধিত হয়েছে সেটা দেখার চেষ্টা করব। আমরা তাদের কাছ থেকে জানব তারা এই 4 বছরে কি পেয়েছেন এবং তারা এটা পেতে গিয়ে কি অসুবিধার সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব আগামীতে তারা কি চান। আমরা একই সঙ্গে বাংলাদেশ অর্গানাইজেশন ফর সোশ্যাল সার্ভিস বস প্রতিষ্ঠান এই চরে কাজ করছেন চরের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য। তারা কিভাবে কাজটা করেছেন এবং তাদের কি অভিজ্ঞতা সেটাও আমরা তাদের কাছ থেকে জানব। নদীমাতৃক বাংলাদেশের চরাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষের একটি বড় অংশ। সব ধরনের উন্নয়ন প্রক্রিয়ার বাইরে থেকে যায় মূল ভূমি থেকে বিচ্ছিন্ন ও দুর্গম অঞ্চলের এই দ্বীপচরবাসী। নদী ভাঙ্গন, দারিদ্র্য, কর্মহীনতা সহ বিভিন্ন ধরনের সমস্যা ও অসুবিধার কারণে তারা জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলো মেটাতে পারে না। ভাগ্যপীড়িত চরবাসীদের উন্নয়নের জন্য নদী ও জীবন প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে 51টি দ্বীপচরে কাজ করে যাচ্ছে। জীবন ধারণের ন্যূনতম চাহিদা পূরণ করার উদ্দেশ্য নিয়ে দ্বীপচরবাসীদের পাশে দাঁড়িয়েছে এই প্রকল্প। এখানে 10,000 হতদরিদ্র পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্দেশ্য পূরণে পুরোপুরি সফল না হলেও সফল হওয়ার মতো কিছু উদ্যোগ দেখা যায়। গরু, ভেড়া সহ অন্যান্য পশুপালন, টেকসই প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন, কুটির শিল্পের মাধ্যমে স্বাবলম্বী করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করা হয় এখানে। তবে এই সামান্য উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চরাঞ্চলের 50 থেকে 7 লাখ অধিবাসীর দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রয়োজন সরকার, এনজিও সহ সকল উন্নয়ন প্রতিষ্ঠান ও সচ্ছল ব্যক্তির এগিয়ে আসা। সকল ধরনের উন্নয়ন কার্যক্রম চরের মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজন আরও উদ্যোগ ও অঙ্গীকার। যেই জায়গাটাতে এখন আমি দাঁড়িয়ে আছি, এটি এখন এই শুষ্ক মৌসুমে ধুলোবালির উঠছে, কিন্তু বর্ষার সময় এখানে আমার বুক গলা পর্যন্ত পানি আসে সাধারণত। আর যদি বড় বন্যা হয় তাহলে তো প্রায় 8-10 ফিট পানি চলে আসে এই পুরো এলাকায়। তখন সমস্ত ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে যায়। সেই জন্যে এই যে আমরা এখানে বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়ির ভিটিটা কিছুটা উঁচু করা হয়েছে। এটা উঁচু করার কারণে সাধারণ বর্ষায় আর পানিটা ঘরের মধ্যে যায় না, ফলে চরবাসীরা এখানেই থাকতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে চরের অনেক বাড়ি এইভাবে তার ভিটে উঁচু করা হয়েছে, যাতে তারা এই বর্ষার সময় আর বাড়ি ছেড়ে যেতে না হয়, বিশেষ করে সাধারণ বর্ষার সময়। আমরা এই ভিটে উঁচু হয়েছে এরকম বাড়ির 2-1 যারা বাসিন্দা তাদের সঙ্গে কথা বলবো। কথা বলছি মোসাম্মদ দোলাজান খাতুনের সঙ্গে। আমরা পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটির বাসিন্দা তিনি। আপনি আমাদের বলেন যে এটা কখন উঁচু হয়েছে এবং এতে আপনার এখন কি সুবিধা হচ্ছে? আমাদের সুবিধা এখন এই বন্যার সময় বাড়ি ছাড়ি চলে যেতে হইতে, বৃষ্টি আলি পরে তা চলে যেতে হইতে, ঘরে পানি উঠতে। এখন আর আমার বন্যার সময় এখন বিটিটা উচিল করি আর বাড়ি ছাড়ি আর যায়নি।
ছোট বন্যা হলে ছোট বন্যা হলে এখানেই এখন আমার থাকতে হয়। 4,000 টাকা দিছিলি, আমরা একটু ভুঁই লাগাইছি, ভুঁই লাগিয়ে পটলের টাকা দিছিলি, সেই পটলের টাকা দিয়ে আমরা পটল লাগাইছি। আপনি তো বাড়ির আঙ্গিনায় কিছু সবজি চাষও করেছেন। হ্যাঁ, সবজি করেছি। আমার শাক বাগুন লাগাইছিলাম, তার পাশে আমরা কদু লাগাইছিলাম, পুল্লা লাগাইছিলাম, খাইছি, বেচিছি, বেশি উৎপন্নও আছে আমার কিছুটা। হ্যাঁ, কিছু লাভ আছে। চর ভবানীপুরের মোহাম্মদ কামাল হোসেন একটি ভেড়ার ছোট খামার করেছেন। তিনি কিভাবে সেটা করলেন এবং এই খামার থেকে কি করবেন সেটা আমরা এখন একটু তার কাছ থেকে জানব। এই খামারটা করা হচ্ছে লেগা একটা এনজিও, সেই এনজিও হচ্ছে লেগা বস। ওই এনজিওওয়ালারাই আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে, মানে 10,000 টাকা দিয়ে ভেড়া করে কিনে দেয়। ভেড়ার অনেক সুযোগ সুবিধা, ছাগলের যেরকম অনেক অসুখ হয়, ভেড়া তো কোনো অসুখ হয় না, এবং ভেড়া মানে রাখতে অনেক সুবিধা। তার পাশেও 2-3টা করে বাচ্চা দেয়। আপনি কয়টা দিয়ে শুরু করেছেন এবং এখন কয়টা আছে? 10টা ভেড়া দিয়ে শুরু করেছি, বর্তমানে 15টা আছে, আর কয়েকটা গর্ভবতী, কিছুদিনের মধ্যে আবার বাচ্চা দেবে। আপনার এটা করে ধরেন ভেড়াগুলো বড় হলো, বড় হওয়ার পরে তারপরে কি করবেন? না, বড় হলে পরে বিক্রি করে তখন গরুর ফার্ম করার পরিকল্পনা নেব আর কি। আপনি ছাড়া এই চরে কি আরও কেউ করেছে এই যে ভেড়ার খামার? আর অনেক ভেড়া আছে, কয়েকজন করেছে। এটা আপনার এই যে ভেড়ার পরিচর্যা করতে আপনার সুবিধা কিংবা অসুবিধা কি কি আপনি দেখতে পাচ্ছেন? অসুবিধা তেমন হয় না, ছাগলের মতো। মোটামুটি ছোট ভাই আছে একটা, সে রাখাশোনা করে আর কি, ছাগল আছে সাথে রাখে, এভাবে চলতেছে আর কি। আর একটু মানে মাঠ থেকে আনার পরে একটু পানি লবণ টবণ দিলে পরে খাওয়া দাওয়া মোটামুটি আরামেই থাকে, সমস্যা নেই এদিক দিয়ে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আশা করি আপনার এই ভেড়ায় আপনি যে চিন্তা করছেন এবং আপনার যে একটা কাজের স্পৃহা এবং অদম্য আগ্রহ আরও বড় কিছু করার জন্য আপনি সেটা সফল হবেন। পশু সম্পদ ব্যবহার করেও চরের মানুষরা লাভবান হওয়ার চেষ্টা করছেন আর্থিকভাবে। আপনার বাড়িতে আমরা অনেকগুলো গরু দেখলাম। আপনি কয়টা দিয়ে শুরু করেছেন এবং এখন কয়টা গরু আছে আপনার? ধরেন যে আমার 2টে গরুর তেন, আমার এখন 6টা গরু হয়েছে। আমি দুধের পয়সা সংসারে খরচ করি, আর তার পেটে বাচ্চা হলে পরে সেইটাই দিয়ে আমি সংসারে 20,000 টাকা বছরের ডানি পড়ে। এখন কথা বলছি মোসাম্মদ শাহানা খাতুনের সঙ্গে। একটু বলেন তো, আপনার এই যে গত কয়েক বছরে আপনি কি করলেন এবং এই যে নদীয় জীবনের কাজের মধ্য দিয়ে এবং কি পেয়েছেন, আপনি কি লাভ হয়েছে আপনার? নদীয় জীবনের প্রকল্প ঢুকে আমরা লাভ হয়েছে। আমরা ভিটা উঁচু করেছি। ধরেন যে বন্যা হলে পরে আমরা চলে যেতাম ওই ডাঙায়, তারপরে ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট হতে হতে এই বন্যাতে আমরা ভিটা উঁচু করলে আমরা লাভ হয়েছে। এই ভিটা উঁচু করে টাকা 3,000 টাকা পেয়েছিলাম। এই টাকা নিয়ে ধরেন পটলের মাঠ চরচালাকে এই পটল বেচে ধরেন যে টাকা আছে ঘর তুলেছে। আবার এবার ধরেন চরচা মরচালাকে পটল মটল লাগাইছে। আর ধরেন যে এই নদীয় জীবন প্রকল্প ঢুকে আমরা খুব সচেতন ছিলাম। আমরা খুব সচেতন হয়েছি, মানে যৌতুক, বাল্য বিবাহ, স্বাস্থ্য সমস্ত পায়খানা, তারপরে এইডস রোগ, তারপরে অনেক অনেক ধরেন যে আমরা সচেতন হয়েছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, উনি তো বললেন আপনার গত এই কয়েক বছরে কি কি সুবিধা হয়েছে বা কি লাভ হয়েছে। আর কেউ কিছু কি বলতে চান, অর্থাৎ সামনে আপনারা কি চান? আমাদের এখানে দরকার একটা ডাক্তার, একটা স্কুল আর একটা সৌরবিদ্যুৎ। ডাক্তারের জন্য আমার অনেক কষ্ট হয়, একটা ছালপালের অসুখ হলে অনেক দূরে যেতে হয়। এখানে যদি একটা ডাক্তার থাকতো তাহলে আর অনেক দূরে যেতে হতো না। হয়তো একজন ডেলিভারি হবে কুমারখালী নিতে নিতে কিংবা পাবনা নিতে নিতে অসুবিধা হয়ে যায়। আবার ডায়রিয়া জাতীয় রোগ, ওইগুলো তো খুব অসুখ, মানে অসুবিধা হয় এটা। আবার একটা স্কুল থাকলে পরেও আমার ছেলে পেলে ধরেন যে লেখাপড়া করার অনেক সুবিধা পায়। মেলা দূর হাঁটে হাঁটে স্কুলে যেতে হয়। আমরা চরের এই এলাকায় এই জমিটাতে দেখতে পাচ্ছি পটলের চাষ করা হয়েছে। আমরা এই পটল যিনি চাষ করেছেন তার সঙ্গে একটু কথা বলি।
এই জমিতে চাষ করেছেন পটল, তো পটলের ভবিষ্যৎ, এই চাষের ভবিষ্যৎটা কীরকম দেখছেন আপনি? এই চাষের ভবিষ্যৎ এই কিছুদিন গেলে এই পটল হবে, এতে আমাদের বেশ উন্নতি হবে। এই সমিতি থেকে যে সমস্ত আমার টাকা পয়সা সাহায্য করেছিল তার পর ভরসা করে আমরা এই সমস্ত জমি চর্চা নিয়ে পটল লাগাইছি। এই 2 মাস 3 মাস মেহনত করেছি। এখন আমার আল্লাহ দিলে এই 8-10 হাজার 15,000 10,000 উন্নতি হবে। এইভাবে আমার যদি এই সমিতির থেকে আরও উপকার করে, আমরা যেমন ধান, মসুর, মটর ইত্যাদি নানান ধরনের ফসলাদি উপকার করলে আমাদের এই শহর এলাকায় ভাঙনের লোকজন তারা যথেষ্ট উপকার পাবে। পটলের এই চাষ করতে গিয়ে কি আপনার ধরেন কোনো রকমের কোনো ওই যে পোকার আক্রমণ বা এই ধরনের কোনো কিছু হয় এখানে? এতে মানে পোকারও আক্রমণ হয়, তার জন্য মানে ঔষধ ব্যবহার করার দরকার হয়। বেশ তখন কিছু পয়সাপাতিরও দরকার হয়। ওই সমস্ত ওষুধ ব্যবহার করলেই দেখা যায় যে ফসলটাও ভালো হয়, পোকামাকড়ও মারা যায়। আপনি এই যে চাষ করলেন, ফসল পাওয়ার পরে কি পরিমাণ লাভ হবে বলে মনে হচ্ছে? এই মনে করেন 1 বিঘে বই আবাদ করছি, তাতে আমার আল্লাহ দিলে এর বিধি প্রায় 10,000 12,000 পর্যন্ত উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এখন একটা বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদী ও জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম নদী ও জীবন অনুষ্ঠানে। বিরতির আগে আমরা বিভিন্ন প্রকল্প দেখেছি যেখানে চরের মানুষ কিভাবে তাদের আর্থিক জীবন উন্নত করার চেষ্টা করছেন। আমরা এখন এসেছি এমন একটি স্থানে যে জায়গাটিকে বলা চলে এই মুহূর্তে শিল্পসম্মত একটি এলাকা, অর্থাৎ এখানে কাজ হচ্ছে শাড়ির উপর। আমাদের চরের নারীরা এই শিল্পের সঙ্গে যুক্ত হয়েছেন কয়েক বছর ধরে এবং তারা এটি করে তাদের একটি আয়ের পথও খুঁজে পেয়েছেন। এটি বৃহত্তর নদিয়া অঞ্চলের একটি শিল্প, যেটাকে বলা হয় কারচুপি শিল্প, এবং এই কারচুপি শাড়ির কদরও এরই মধ্যে পুরো দেশে বেশ জনপ্রিয় হয়েছে, কদর বেড়েছে এবং সেই ক্ষেত্রে যথেষ্ট কাজও হচ্ছে। চরের অঞ্চলে কাজ এসছে বছর 2 ধরে হচ্ছে, আর পুরো কুমারখালী এলাকায় দীর্ঘদিন ধরেই এই কাজটি চলে আসছে। আমরা যারা এর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কিভাবে কাজটি করছেন এবং এই কাজটি করে আমরা যে আর্থিক জীবনের অগ্রগতির কথা বলেছি, আমরা যে আর্থিক সচ্ছলতার কথা বলেছি, সেটা কতটুকু তারা পাচ্ছেন সে বিষয়টা তাদের মুখেই আমরা শুনব। যদি একটু বলেন আমাদের, এই যে কাজটি করছেন, এটি করতে আপনার এই যে একটি শাড়ি করতে কতদিন লাগে এবং সেই হিসাবে আপনার কি ধরনের কি পরিমাণ আয় হয়? আমার একটা শাড়ি করলে পরে 15 দিন লাগে। 15 দিনে একটা শাড়ির দাম হচ্ছে 1,000-1,500 টাকা দাম হয়, তাতে মাসে 2,000 টাকা উন্নতি হয়। এখন আপনি যে কাজগুলো করছেন এটাতে ধরেন এটাকে কারচুপি শিল্প বলা হয়, তো এখানে কি কি মেটেরিয়ালগুলো ব্যবহার করছেন? এটা এই জায়গা হাফ পাইপ, তারপরে বাটি চুমকি 4 নাম্বার 3 নাম্বার প্লেন চুমকি আছে, পুঁতি আছে, সব কিছু অনেক রকমের মেটেরিয়াল থাকে। চর অঞ্চলে এই কাজটা কতদিন ধরে করছেন আপনারা এবং এই চর অঞ্চলে আর কারা কিভাবে যুক্ত হয়েছেন? অনেক, আমাদের সদস্যের ভিতরে 20 জন সদস্য নিয়ে আমার বাড়িতে 2 মাস ট্রেনিং দিয়েছিলাম কাজের। দেওয়ার পরে 1.5 মাস যার যার মতন শেষে কাজ করে যার যার বাড়িতে শেষে ফ্রেম নিয়ে কাজ করতেছে। আপনারা কখন কাজ করেন? আপনারা তো এমনিতে পরিবারের আরও অনেক কাজ করতে হয়, শাড়ির কাজটা কখন করেন? শাড়ির কাজটা করে আমরা বেলা 12টার দিন 1টা পর্যন্ত কাজ করি। গড়ে মাসে কি 2টো শাড়ি করতে পারেন? এবং করা যায়, আমাদের সংসারে অনেক রকমের কাজকর্ম আছে, দিনভরই করা লাগে, তারপরেও এডি করতে একটু লাগে। দেখা যাচ্ছে এই জায়গাটা একটু কারেন্টের ব্যবস্থা থাকলে পরে আমরা রাতের বেলায় আর একটু কাজ করলে পরে আর একটু এগিয়ে যাইতে। আমরা কারচুপি শাড়ির কাজ দেখলাম। এই শাড়ির অর্থাৎ ফ্যাব্রিক্স এবং অন্যান্য মেটেরিয়াল সরবরাহ করেন নদিয়া ক্রাফটসের মুরাদ জোয়ারদার।
আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে এটা কিভাবে হচ্ছে এবং চরের নারীরা কিভাবে ইনভলভ হয়েছে। মুরাদ, আপনি এটা সরবরাহ করেন, এক্ষেত্রে আপনার সংযোগটা কীরকম এবং আপনার সঙ্গে তাদের কিভাবে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে? অ্যাকচুয়ালি নদিয়া ক্রাফটসের প্রায় কর্মী সংখ্যা এখন 1500। আমাদের মেনল্যান্ড বাদে চরে আমরা কিছু মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছি, যেহেতু এখানকার মেয়েদের কোনো কাজকর্ম নাই। তো আমরা 2 বছর আগে শুরু করছিলাম এখানে 20 জন মতো মেয়েদেরকে কাজ দিয়া। এই 2 বছরের মধ্যে প্রায় 150 মতো মানুষ চরের মেয়েরা সম্পৃক্ত হয়েছে আমাদের সঙ্গে, এবং তাদের মাসিক আর্নিংটা আমার মনে হয় ভালো হচ্ছে, 2000 থেকে 3000 টাকা তারা আর্ন করতেছে। আমাদের একটা ভীষণ একটা এমন যে আমরা চাই যে চরের আরও বেশি মানুষ সম্পৃক্ত হোক, যাদের কাজকর্ম নাই আরও বেশি মানুষ এর সঙ্গে রিলেটেড হোক। আমরা এইভাবেই শিল্পটাকে আগায় নিতে চাই। এবং সব কিছু আপনি সরবরাহ করেন? হ্যাঁ, এটা নদিয়া ক্রাফটস আমাদের একটা স্বাধীন প্রতিষ্ঠান, এবং নদিয়া ক্রাফটস অ্যাকচুয়ালি আপনি জানেন যে নদিয়া একটা সমৃদ্ধশালী এলাকা ছিল, সেই কারণে আমরা এটা করতেছি। এবং বাংলাদেশে এই শিল্পের ব্যাপক একটা প্রসার রয়েছে, ব্যাপক একটা কদর রয়েছে, সেই কারণে আমরা এই বাজারটাকে সামনে রেখে ভারতীয় যে আমাদের শাড়িগুলো আছে তাদের পাশাপাশি আমরা এই শিল্পটার মানে সমৃদ্ধকরণের জন্য আমরা চেষ্টা করতেছি। আসলে এই বিস্তীর্ণ চরের যারা নারী, তাদের তো কোনো কাজকর্ম নেই, এখানকার পুরুষ মানুষেরই কাজ থাকে না 6 মাস, আপনি জানেন। তো আমরা এই নারীদেরকে কাজের মধ্যে আনার জন্য এবং তাদের কর্মক্ষম করার জন্য তাদের মাসিক বেসিক একটা আর্নিংয়ের লক্ষ্যে আমরা কাজ করতেছি, এবং সেই লক্ষ্যে আমরা আপনাদের সবার সহযোগিতায়, স্পেশালি নদীয় জীবনের সহযোগিতায়, বস এনজিও সহযোগিতায় আমরা এই কাজটা আমরা আমাদের মতো করে আগায় নিতে পারতেছি। আপনার যে কাজগুলো এরা করছে মেয়েরা, আপনিও বলছেন যে এই স্কোপটা দিয়েছেন, এবং একই সঙ্গে এই শিল্পটা, এই শাড়িটা বেশ পপুলার হচ্ছে বলেছেন আপনি। তো ফলে এর কাজ যেমন সমৃদ্ধ হলে, পপুলারিটি বাড়লে এদের কাজের ক্ষেত্রটাও আরও অনেক বাড়বে, তারা আরও কাজ খুঁজে পাবে। তো অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই সম্পৃক্ততার জন্য, চরের কাজের জন্য, এবং চরের মেয়েদেরকে এই কাজটির সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর ভবানীপুরে আমরা পশু সম্পদের ব্যবহার দেখলাম, যেখানে ভেড়া এবং গরু পালন করে তারা আর্থিক উন্নয়নের চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা ভিটে উঁচুকরণ দেখলাম, যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত কম হচ্ছে। এই কারণে আগে একটু বন্যা হলেই তাদেরকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হতো, এখন সেটা আর হচ্ছে না। খুব বেশি বড় বন্যা না হলে তারা এখন যেখানে থাকেন সেখানে থাকতে পারেন। আর আমরা দেখেছি বাড়ির আঙ্গিনায় যে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন, সেক্ষেত্রেও তারা যথেষ্ট অগ্রগতি সাধন করেছেন, এবং সেক্ষেত্রেও তারা বেশ কিছুটা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আর আমরা সবচেয়ে বেশি এককভাবে দেখলাম, অন্যান্য চরগুলোতে নেই, সেটা হচ্ছে এই যে শাড়ির উপরে যে কাজ করছে আপনার কারচুপি শিল্প, অর্থাৎ এই গ্রামের নারীরা এই কাজটা করছেন, তারা প্রশিক্ষিত হয়েছেন। পুরো বিষয়টা গত কয়েক বছরের অগ্রগতির ফসল। আমরা এখানে যারা ইন্টারভেন করছেন, যারা ইমপ্লিমেন্ট করছেন এই প্রোগ্রাম, অর্থাৎ বাংলাদেশ অর্গানাইজেশন ফর সোশ্যাল সার্ভিস, তাদের যিনি প্রধান কর্মকর্তা আমরা মামুন ভাইয়ের সঙ্গে কথা বলবো যে তিনি কোন পর্যায়ে এখন আছে তাদের এই যে আর্থিক অগ্রগতির দিকটি, এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের দিকটা কতটুকু তারা স্যাটিসফাইড। একই সঙ্গে আরও একটু তিনি বলবেন যে আগে কি অবস্থা ছিল, এখন সেই তুলনায় এখন তারা কোথায় আছেন। ধন্যবাদ আপনাকে। আমরা কারচুপির ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা এখানে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নদিয়া ক্রাফটস, তাদের সাথে আমরা যোগাযোগ করি, এবং তারা আমাদের এই চর এলাকার নারীদের প্রশিক্ষণ করানোর ব্যাপারে সম্মত ছিল। এবং আমরা যেটা করছি, শুধুমাত্র প্রশিক্ষকের যে ব্যয়টা 2 মাস এই প্রশিক্ষকের অনারিয়ামটা দিচ্ছি, এইটা আমাদের 7,000 টাকা পার মান্থ পড়ে। এইটা হচ্ছে আমরা প্রজেক্ট থেকে সাপোর্ট দিচ্ছি। বাকি যে সমস্ত কিছু ফ্রেম এবং ম্যাটেরিয়ালগুলো এটা নদিয়া ক্রাফটস সরবরাহ করে থাকে। এই 2 মাস প্রশিক্ষণের পরে নদিয়া ক্রাফটসই তাদেরকে কাজগুলো দিচ্ছে, এবং মজুরি হিসাবে এই লোকগুলো মজুরি পাচ্ছে। মজুরি ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে 1500 থেকে 3500 4000 পর্যন্ত একটা মহিলা এখান থেকে প্রতি মাসে এখানে আয় করতেছে, যেই সুযোগটা এই চর এলাকায় কখনোই ছিল না। আর একটা ক্ষেত্রে আমরা যেটা পশু সম্পদের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে এখানে ভেড়া পালন হচ্ছে, এবং গরু পালন হচ্ছে, এবং কিছু হাঁস মুরগি পালনও হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এদেরকে প্রশিক্ষণ করেছি, এবং সেই সাথে এখানে উপজেলা পশু সম্পদ যে অফিস আছে তাদের সাথে আমরা তাদের যোগাযোগ ঘটিয়ে দিয়েছি, এবং উপজেলা পশু সম্পদ অফিস
তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। একটা হচ্ছে যে তাদেরকে ট্রিটমেন্ট এবং ভ্যাকসিনেশন সাপোর্টটা দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পরামর্শমূলক যে সহযোগিতা সেটা তারা দিচ্ছে। আরেকটা বিষয় আপনি এর আগে বললেন যে আপনার পশু এবং হাঁস মুরগি এদের জন্য যে লাইভস্টক ডিপার্টমেন্ট ওরা আসছে, তো এই ক্ষেত্রে আরেকটি দিক চরের মানুষরা বলছেন যে তাদের অ্যাকচুয়ালি নিজেদের স্বাস্থ্যের জন্য যে ডাক্তার সেটা খুব একটা তারা পান না এবং ডাক্তাররা সচরাচর যান না। এই বিষয়টা কি গত কয়েক বছরে কিছুটা আপনি কথাবার্তা বলে দেখেছেন তাদের এখানে আনা যায় কিনা নিয়মিতভাবে? এখানে আমরা যেটা পরিবার পরিকল্পনা অফিসের সাথে পাবনা উপজেলা এবং জেলা লেভেলে দুটো পর্যায়ে আমরা তাদের সাথে কথা বলেছি, কিন্তু এই এলাকাটা একটা জটিলতা রয়ে গেছে। এটা হচ্ছে যে কুষ্টিয়ার সাথে যোগাযোগটা এখানে ভালো, পাবনার সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন এখানে। সেক্ষেত্রে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে আলাপ আলোচনা করেছি। তারা এটাকে কুষ্টিয়ার যে পরিবার পরিকল্পনা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আছে তাদের যে সেবাটা সেই সেবার সাথে এই এলাকাকে সংযুক্ত করার কথা, কিন্তু সেটা আজও পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু আমরা এটা চেষ্টা করেছি। আর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা সিভিল সার্জনের কাছ থেকে এ পর্যন্ত খুব একটা সাড়া এ পর্যন্ত আমাদের কাছে মেলেনি, কারণ আমরা বারবারই বলে আসছি যে স্বাস্থ্য সেবার মান এখানে খুবই খারাপ। সেক্ষেত্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অগ্রগতিটা আমরা বেশ ভালোই মনে করছি, কিন্তু সিভিল সার্জন অফিস থেকে এই এলাকার জন্য খুব একটা এখন পর্যন্ত কোনো সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি না। আরও একটা দিক খুব জরুরি মনে হয়, সেখানে ধরেন বিদ্যুৎ। আপাতত তো ধরেন আপনার যে লাইনের যে বিদ্যুৎ সেটা সম্ভব হয়তো খুব শিগগির হবে না, তো সৌর বিদ্যুতের প্রসঙ্গে কি কোনো অগ্রগতি আপনারা ঘটাতে পেরেছেন? বিশেষ করে তারা বলছেন যে যদি সেটা থাকে তাহলে রাতের বেলাও তারা ওই যে আপনার যে শিল্পের কাজগুলো সেটা তারা করতে পারবেন, ওই যে শাড়ির যে কাজটা। সৌর শক্তির ব্যাপারে এটা যেটা হচ্ছে যে ওরা চায় যে বেশি কাস্টমার, সেক্ষেত্রে আমরা যোগাযোগ রাখছি এবং ভবিষ্যতে আশা করি যে আমরা এটা পারবো তাদের সাথে লিঙ্কেজ করে দেওয়া এবং এই গ্রামগুলোতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ার। প্রিয় দর্শক, আমরা চর ভবানীপুরের বেশ কিছু কার্যক্রম দেখলাম। চরের বাসিন্দাদের কাছ থেকে জানলাম তারা গত কয়েক বছরে নদীয় জীবন প্রকল্পের মধ্য দিয়ে কি কাজ করেছেন, কি অর্জন করেছেন এবং তাদের নিজেদের কি উপকার হয়েছে সেটা তারা নিজের মুখে বলেছেন এবং তারা তাদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। একই সঙ্গে তারা তাদের সমস্যার কথা বলেছেন এবং সামনে কি চান সেটাও তারা জানিয়েছেন। তাদের কাছ থেকে শোনা তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, তারা বলেছেন তাদের একজন ডাক্তার দরকার যিনি নিয়মিত চরে আসবেন। সেটা তারা নিজেরাই ব্যাখ্যা করেছেন যে কেন ডাক্তারের খুব জরুরি প্রয়োজন। দ্বিতীয়ত, তাদের একটি স্কুলের প্রয়োজন আছে, যে স্কুল না হলে তারা তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারছেন না, যেটা তারা চান যে তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক। তারা তাদের সাহসের কথা বলেছে, তাদের কঠিন জীবনের কথা বলেছে, তারা তাদের স্বপ্নের কথা বলেছেন। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে তারা এককভাবে কোনো অবস্থাতেই এগিয়ে যেতে পারবেন না। গত কয়েক বছর নদীয় জীবন প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে যে সহযোগিতা করা হয়েছে তার প্রেক্ষিতে তারা কিছুটা এগিয়ে এসেছেন। এখন প্রয়োজন এই সহযোগিতার হাত আরও বাড়ানো, আরও ব্যাপক করা এবং আরও বিস্তৃত করা। আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটি আমরা দেখতে পেয়েছি, এই চরের নারীরাও যদি প্রশিক্ষণ পান তাহলে তারা এক একজন শিল্পী হয়ে উঠতে পারেন। সেটা আমরা দেখেছি, তারা যে ওই যে শাড়ি বুনছেন সেই শাড়ির মধ্যেই আমরা দেখেছি, যেটাকে তারা কারচুপি, এই অঞ্চলে যে কারচুপি শিল্প সেটি তারা নিখুঁতভাবে করছেন। আর যে প্রকল্পের কথা আমরা বললাম নদীয় জীবন, এই প্রকল্পের মধ্য দিয়েই তাদের এগিয়ে আসা। তারা মনে করেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে এই প্রকল্পের কাজ আরও বেশ কিছুদিন চালিয়ে নেওয়া প্রয়োজন। আমরা আজকের নদীয় জীবন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আপনাদের মতামত পাঠাবার ঠিকানা প্রযোজক নদীয় জীবন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01711445500।
আরেকটি ফোন নাম্বার 01711958801। ইমেইল nodiyojibon@banglavision.tv। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে